আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যখন চতুর্দিকে আলোচনা চলছে, ঠিক যখন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি নিশ্চিত করছে আগামী সপ্তাহে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা নিশ্চিত করছে আগস্টের শেষের দিকে তারেক রহমান যাচ্ছেন এবং তারা শেখ হাসিনার ফেরার ব্যাপারেও নানা ধরনের কথা বলছে। বিশেষ করে তারেক রহমানের এই সফর হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে যখন ভারতীয় গণমাধ্যম ভারতের কর্তৃপক্ষ থেকে একেবারে স্পষ্ট ধারণা আসছে, এমনকি বিবিসি বাংলাও নিশ্চিত করছে, ঠিক সেই সময় আমরা দেখছি যে বাংলাদেশের কিছু উজবুক গণমাধ্যম, আমি নাম বলতে চাই না, কিছু উজবুক গণমাধ্যম গতকালকেও এনডিটিভি কনফার্ম করার পরেও গতকালকেও তারা এরকম খবর প্রকাশ করেছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠানো পর্যন্ত তারেক রহমান ভারত সফর করবেন না। এটা নাকি কনফার্ম নিউজ। বাংলাদেশের গণমাধ্যমগুলো আদতে যে কোনো স্বাধীনতা চায় না, এরা যে নিজেদেরকে পক্ষপাতিত্বের মধ্যেই রাখতে চায় এবং পক্ষপাতিত্বের মধ্যে রাখতে চাওয়ার দীর্ঘ ইতিহাসও আমরা দেখলাম আওয়ামী লীগের 15.5 বছরে। এই সকল গণমাধ্যমই আওয়ামী লীগের পক্ষে প্রতিটা মুহূর্তে ন্যারেটিভ তৈরি করেছিল। তখন আমাদের মনে হচ্ছিল যে আওয়ামী লীগ বোধহয় গণমাধ্যমগুলোকে তাদের পক্ষে থাকতে বাধ্য করছে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পরে গণমাধ্যমগুলোর ক্যারেক্টার বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে প্রায় উপনীত বোধহয় হতেই পারি যে গণমাধ্যমগুলো আদতে স্বাধীনতা চাই না। তারা চায় চলমান ক্ষমতাসীন কিংবা ক্ষমতাধারী যারা, তাদের এক ধরনের তেল মারতে, তাদের চাটুকারিতা করতে, তাদের পারপাস সার্ভ করতে। কিন্তু বর্তমান সরকারের পারপাস কি এটা সার্ভ করা হচ্ছে যখন তারা এরকম খবর বলছে যে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত তারেক রহমান ভারত সফর করছেন না, যেটা বাংলাদেশের নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের বক্তব্য? সেটা কি সরকারের সিদ্ধান্ত বলে চালিয়ে দেয়া যায়? এরকম আলোচনা যখন চলছে তখন আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হাটে হাঁড়ি ভেঙে দিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি নিশ্চিত করে দিলেন তারেক রহমান ইস্যুতে সমস্ত তথ্য। কি সেই তথ্য? এবং সেই তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলছে, তখনও কি বাংলাদেশের গণমাধ্যম ওটা বলবে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আগে পর্যন্ত তারেক রহমান ভারতে যাবেন না? চলুন একটু মজার এই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি, কি বলছে গণমাধ্যম এবং বাস্তবতা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যমের ব্যাপারের চাইতে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের গণমাধ্যম। ভারতের গণমাধ্যম এনডিটিভির মতো শক্তিশালী গণমাধ্যম যখন নিশ্চিত করছে যে আমাদের প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারত সফর করছেন, ঠিক সেই সময় বাংলাদেশের গণমাধ্যম বলছে যে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত তারেক রহমান ভারত সফর করবেন না। এই কথাটা, এই মন্তব্যটা, যেটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য যে হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত তারেক রহমানকে ভারতে যেতে দেয়া হবে না, যেন তিনি সিদ্ধান্ত দাতা, তার সিদ্ধান্তে এই সরকার চলবে এবং কূটনৈতিক সংঘর্ষ যেভাবে তারা বাঁধাতে চায় সেরকমভাবে এই সরকারও বোকামি করবে, কূটনৈতিক সংঘর্ষ বাঁধাবে এবং পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আস্তে 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 সম্পর্ক নষ্ট করার পথে যাবে। যেন ওই রাজনৈতিক নেতাদের একমাত্র ভাবনা যে পিয়ারি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব থাকলেই হয়ে গেল, আর কারো সঙ্গে আমার বন্ধুত্ব দরকার নেই। ঠিক এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে গতকালকে এনডিটিভি যখন নিশ্চিত করেছে, তখন আমরা দেখছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি নিশ্চিত করলেন এবার, এবং এটা হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার মতো। তিনি বলেই দিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য ভারত আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এর আগে আমরা জানতাম যে ব্রিক্সের সম্মেলনে যাওয়ার জন্য ভারতের আমন্ত্রণ আমাদের প্রধানমন্ত্রী পেয়েছেন, কিন্তু সেটা বিমস্টেকের চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানো হয়েছে, এরকম ন্যারেটিভ দাঁড় করিয়ে ওটার বিপক্ষে নানা ধরনের কথা বলার চেষ্টা করা হয়েছে।
এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে স্পষ্ট বলছে বিমস্টেকের মানে ব্রিক্সের সম্মেলনে যোগদান এবং দ্বিপক্ষীয় সফর করা 2 আমন্ত্রণই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। আর কি কোনো গ্যাপ থাকলো? কি বলছে গণমাধ্যমে, এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি। যদিও শিরোনামের মধ্যে একটা কনফিউশন রয়েছে, সেই তথ্যে একটু পরে যাচ্ছি, আপনারা দেখে নিন এই ব্যাপারে বিবিসি বাংলা কি বলছে। বিবিসি বাংলা নিশ্চিত করছে, দেখুন, তারেক রহমানের ভারত যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। এবং বিবিসি বাংলা যখন এই প্রায় নিশ্চিত বলছে, তখন তারা তাদের রিপোর্টে যেটা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসের 3য় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন বলে ঢাকা সংশ্লিষ্ট একাধিক সরকারি সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে। এই মাসের 3য় সপ্তাহ মানে এনডিটিভি যেটা বলেছে আগামী সপ্তাহে, সেটাই মানে বিবিসি এবং এনডিটিভি একই কথা বলছে। এনডিটিভিও বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করেই তারা এই খবর দিয়েছিল। এবং বিবিসি এটা বলছে যে এটাকে দ্বিপাক্ষিক সফর বলা হচ্ছে, যার সম্ভাব্য তারিখ হতে পারে 21 থেকে 22 আগস্ট। বিবিসি তারিখও বলে দিয়েছে, 21 এবং 22 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। তবে এই তারিখ 2-1 দিন এগোতে বা পিছাতে পারে শেষ মুহূর্তে গিয়ে, সেই কথাও বলছে। হ্যাঁ, হতেই পারে, একদিন এমন তেমন হতে পারে, 21-এর জায়গায় 20, 21-22-এর জায়গায় 20-21 হতে পারে, কিংবা 21-22-এর জায়গায় 22-23 হতে পারে, হতেই পারে। কিন্তু এটা যে নিশ্চিত, সেটা বিবিসি নিশ্চিত করছে এবং বলছে, বাংলাদেশের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ভারতের দিক থেকে এই প্রস্তাব দেয়া হয়েছে। বাংলাদেশের দিক থেকেও বলা হয়েছে যে তারেক রহমান সফরে যাবেন। বিবিসি নিশ্চিত করছে যে ভারত আমন্ত্রণ জানিয়েছে। এবং রণধীর জয়সওয়াল কি বলছেন দেখুন, শিরোনামটা তো দেখালাম, খবরের ভেতরে যদি ঢুকি তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই খবর রণধীর জয়সওয়ালের বক্তব্য বিবিসির রিপোর্টে পরিষ্কার হয়ে গেল না? একেবারে পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, যে ভারত ব্রিক্সের সম্মেলনের বাইরে দ্বিপক্ষীয় মিটিংয়ের জন্য, দ্বিপক্ষীয় সফরের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। এবং বিবিসি বলছে 20 থেকে 23-এর মধ্যে যে কোনো 2 দিন এই সফর অনুষ্ঠিত হবে। এবং রণধীর জয়সওয়াল তিনি এটাও বলেছেন যে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর পাশাপাশি ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য ভারতের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং দুটো আমন্ত্রণই আনুষ্ঠানিকভাবে তাদেরকে দেয়া হয়েছে। এবং এটার অগ্রগতি যখন তৈরি হবে নিশ্চিত, তখন জানানো হবে যে পরবর্তীতে কি হচ্ছে, সফরটা কবে নাগাদ হচ্ছে। সফরটা কবে নাগাদ হচ্ছে সেটা বিবিসি একেবারে স্পষ্ট করেছে। কিন্তু রণধীর জয়সওয়াল যেটা বলছেন, ভারত আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা, এটা একটা বড় ঘটনা। ভারত একই ব্যক্তিকে 2 বার আমন্ত্রণ জানাচ্ছে কয়েকদিনের ব্যবধানে। যদিও এর আগে সরকার যখন শপথ নেয়, তখন ভারতের প্রতিনিধি যে বাংলাদেশে এসেছিলেন, লোকসভার যিনি স্পিকার এবং পররাষ্ট্র সচিব, 2 জন, বিক্রম মিস্ত্রি এবং লোকসভার স্পিকার 2 জন যখন সফর করেছিলেন, তখনও কিন্তু ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তার মানে এই নিয়ে 3 বার ভারত আমন্ত্রণ জানালো। এরপরে কি বাংলাদেশ এরকম গোস্বা করে বসে থাকবে যে না আমরা যাব না? যেটা কেউ কোনো গণমাধ্যম যে ফালতু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, কিংবা কোনো রাজনৈতিক দলের নেতারা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত না পাঠানো পর্যন্ত ভারতে যেতে দেয়া হবে না তারেক রহমানকে। মানে ভাই, শেখ হাসিনাকে আপনি ফেরত চান? তো শেখ হাসিনা তো নিজেই আসতে চাইছেন। তো শেখ হাসিনাকে ফেরত নিতে হলেও তো ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা সমঝোতা প্রয়োজন, একটা বৈঠক প্রয়োজন। সেই বৈঠক কি আপনি মনে করছেন যে আপনি যাবেন না, আপনি বলবেন নরেন্দ্র মোদী তুমি আসো? ব্যাপারটা কি সেরকমটা আপনারা চান? মানে ভারতকে এতটাই তুচ্ছ তাচ্ছিল্য ছেলেখেলা করবেন যে ভারত 3 বার আমন্ত্রণ জানালো আমাদের প্রধানমন্ত্রীকে, তাতেও আপনি তুষ্ট হচ্ছেন না। এবার বলবেন নরেন্দ্র মোদী তুমি আসো, তুমি এসে গ্যারান্টি দিয়ে যাও যে শেখ হাসিনাকে আমি ফেরত দিচ্ছি। ব্যাপারটা সেই পর্যায়ে যাবে, তাই তো? মানে বাংলাদেশের কিছু মূর্খ রাজনীতিবিদ এবং কিছু দালাল মিডিয়া যে কর্মকাণ্ড শুরু করেছে, সেই কর্মকাণ্ড বলে দেয় যে এরা যেন খুশি হয় ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে।
মানে এমন এমন আলোচনায় হয়তো নিজেদেরকে ছোট করার প্রসঙ্গ আসবে, তাই বলছি না যে এই যুদ্ধটা বাদলে কে জিতবে আর কে হারবে এই ব্যাপারে কি একটা পাগলকেও আপনি প্রশ্ন করে উত্তর না পাওয়া থেকে বিরত থাকবেন? মানে আপনি জেনে শুনে ভারতের মতো বিশ্বের অন্যতম পরাশক্তির সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেবেন, তাই তো? যুদ্ধ বাঁধিয়ে কয় মিনিট টিকবেন আপনি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে? হ্যাঁ, বলবেন যে ভারতের সঙ্গে যুদ্ধ যদি বাঁধে তাহলে পাকিস্তান আমার ভাই, সে আমাকে সমর্থন করবে বলেই দিয়েছে। সেটাই তো চান, তাই না? মানে ৭১-এ ৩০ লক্ষ মানুষকে যারা মারল, তাদেরকে বুকে টেনে নিয়ে যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করলো, তাদেরকে নানা ইস্যুতে পর্যদস্ত করে তার সঙ্গে আপনি যুদ্ধে লিপ্ত হবেন। এটাই রাজনীতি, এবং এই রাজনীতি আমাদের দেখে যেতে হবে। আবার এই আলোচনায় সত্য কথন বললে কেউ কেউ আবার তির্যকভাবে কমেন্টে এসে লিখবেন, এ ভারতের দালাল, এ রয়ের দালাল। ভাই, বাস্তবতা মানতে শিখতে হবে। বাস্তবতা মানতে শিখতে হবে এই কারণেই যে আমাদের উপমহাদেশে দুইটি মাত্র দেশ পরমাণু সমৃদ্ধ, পরমাণু অস্ত্র সমৃদ্ধ দুইটি দেশ, একটা পাকিস্তান, একটা ভারত। এবং সেই ক্ষেত্রে পাকিস্তান এবং ভারতের শক্তির যে তারতম্য, সেই তারতম্য হচ্ছে আকাশ আর পাতাল। পাকিস্তানের ধারে কাছে থাকা তো অনেক দূরের কথা, সামরিক সক্ষমতায় আমরা বার্মার ধারের কাছেও নেই। মানে আমরা কি মনে করছি যে ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ক্ষমতায় থাকার সময়ে যে প্যারামিলিটারি গঠনের জন্য যুবকদের প্রশিক্ষণ দিলেন, ওই যে এয়ার গান দিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ, পাখিমারা অস্ত্র দিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ, ওই মিলিটারিদের নিয়ে আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, সেরকম সক্ষমতা আমাদের হয়েছে? কয়টা আকাশযান আছে আমাদের? কয়টা ক্ষেপণাস্ত্র আছে? কয়টা যুদ্ধ জাহাজ আছে? কয়জন আমার সৈন্য আছে? ইকুয়েশনগুলো করে দেখেছি। ইকুয়েশনগুলো না করে যারা এই ধরনের কর্মকাণ্ড, কথাবার্তা, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, তারা আদতে বাংলাদেশের মঙ্গল চান, নাকি তৃতীয় কোনো দেশের কিংবা চতুর্থ কোনো দেশের পারপাস সার্ভ করতে চান বাংলাদেশে বসে থেকে? সেই প্রশ্নটা বারবার উঠবে। কিন্তু দর্শক, আপনার কাছে কি মনে হয়, এবার কি তাহলে সমস্যার সমাধান হতে যাচ্ছে? আমরা কিন্তু বারবার বলেছি, আমরা অন্তত আরও এক সপ্তাহ আগে আপনাদেরকে নিশ্চিত করেছি যে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন, এবং সেই ভারতে যাওয়ার প্রেক্ষাপটে ভারতের সঙ্গে আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ অন্যান্য যত জটিল ইস্যু, সেই ইস্যুগুলোর বেশিরভাগই সমাধান হয়ে যাচ্ছে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।